তৃপ্তির সঙ্গে ধোঁয়া ছেড়ে তারানাথ সেই পাক খাওয়া ধূসর পুঞ্জের দিকে তাকিয়ে বলল, কলকাতার কথা তোমাদের সেভাবে কোনোদিন বলা হয়নি, অথচ এখানেই কিন্তু আমার জীবনের সিংহভাগ কাটলো। মাঝে বেশ কিছুদিন যাওয়া হয়নি তারানাথের কাছে। একই সওদাগরি আপিসের বছরখানেকের হিসাব মেলাতে মেলাতে প্রাণ ওষ্ঠাগত হচ্ছিল। তার উপর বসন্ত কেটে গিয়ে চৈত্রের শেষেই অগ্নিবাণ বর্ষাতে শুরু করেছিল গ্রীষ্ম। পাখা থেকে আগুনের হলকা নামছে, কাগজে হাত রাখলে তৎক্ষণাৎ ভিজে যাচ্ছে, আর সই করতে হচ্ছে প্রায় জাপানি তুলির মতো আলগোছে কলম ধরে, পাছে দস্তাবেজে কবজির ছাপ রয়ে যায়। জামা ল্যাপটানো গুমোট গরম আর নথিপত্রের হিসেব মেলানোর উগ্র রসহীনতায় তারানাথ জ্যোতিষীর কথা মনেও পড়েনি অনেকদিন। জীবনে লাগসই রোমাঞ্চের অভাব। অগত্যা দুপুরবেলা এক সহকর্মীর বিদেশ ভ্রমণের বৃত্তান্ত শুনছিলাম। ভদ্রলোকের রসবোধ খুব উচ্চমানের নয়। বেছে বেছে বেড়াতে যাওয়ার সেই দিকগুলোই ফলাও করে তুলে ধরেন, যা শুনলে তীব্র ভ্রমণ পিপাসুদেরও ঘর ছেড়ে বেরিয়ে পড়বার ইচ্ছে তৎক্ষণাৎ দমে যাবে। এবার তিনি গিয়েছিলেন আগ্রায়। শোনা গেল এমন গরম যে তপ্ত মার্বেলে পা তেতে পুড়ে গিয়ে তিনি বুঝেছেন ওসব প্রেমের মর্মর সৌধ টৌধ সব বাজে কথা। নীরস আড্ডায় রসসঞ্চার করতে পিয়নকে চা আনতে পাঠিয়েছিলাম। কেটলি হাতে সে এই সময় ঘর্মাক্ত দেহে ফিরে এলো। তারপর ঘেঁষে এসে নিচু গলায় আক্ষেপের সঙ্গে বলল, বাবু, ঘোর কলিকাল, প্রায়শ্চিত্তের আর বেশি বাকি নেই, বুঝলেন? নইলে এই ঘেমো গরমে বাবুদের চা খেতে ইচ্ছে হয়। দেখে এলুম বাইরে, আকাশ পাপের মেঘে পুরো ছেয়ে এসেছে একেবারে। পারলে একখানা ছাতা নিয়ে বেরোবেন। বিকেলে অফিস থেকে বেরিয়ে দেখি পিয়ন খুব ভুল বলেনি। প্রকৃতি প্রায়শ্চিত্ত করতে উন্মুখ, তবে আশার কথা মেঘ পাপের নয়। হালকা ঠান্ডা হাওয়ায় ঘামে ভেজা জামাটা মুহূর্তেই শুকিয়ে গেল। উত্তর পশ্চিম আকাশে তাকিয়ে দেখলাম কাকের ডিমের মতো নীলচে ধূসর হয়ে এসেছে বায়ুকোণ। দিগন্ত উদ্ভাসিত করে বিদ্যুৎ চমকাচ্ছে। কালবৈশাখী আসন্ন। ব্যাস, মনটা উৎফুল্ল হয়ে উঠল। তবে তার কারণ শুধুমাত্র যে গরমের উপশম তা নয়, মূল কারণ অবশ্যই তারানাথ। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৌত্র এবং তারাদাস বন্দ্যোপাধ্যায়ের পুত্র তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম তারানাথ তান্ত্রিকের গল্প কলকাতায় তারানাথ, প্রথম পর্ব। তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ব্যারাকপুরে। ছোটবেলা থেকেই সাহিত্যের সঙ্গে বসবাস, তবে সাহিত্যেই থাকতে চাননি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর পড়াশোনার পর কলকাতায় বছরখানেক সাংবাদিকতা করে চলে যান দিল্লিতে। সেখানে সাংবাদিকতা দিয়েই শুরু, কিন্তু তারপর রূপরেখা শিল্পী হিসেবে গত 2 দশক ধরে কাজ করছেন বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে। এর পাশাপাশি কমিক্স বানানো, ইলাস্ট্রেশন, মাঝে সাঝে লেখা ইত্যাদি তার প্রিয় কাজের জায়গা। আর কাজের ছোটাছুটির বাইরে ভালোবাসেন দেশে বিদেশে বেড়াতে, ইতিহাস ঘাঁটতে। তারানাথ তান্ত্রিক, তাকে আমরা দেখি শুধু গ্রাম বাংলার মাঠে ঘাটে, অথচ তার জীবনের অনেকটাই কেটেছে কলকাতায়, মটলিনের সেই বিখ্যাত গলিতে। এর আগে তারানাথ তার কলকাতার জীবন নিয়ে কিছু বলেনি বিশেষ, তবে এটা বলতে দ্বিধা নেই, তারানাথের শহর জীবনের অভিজ্ঞতাগুলো যথেষ্ট রোমহর্ষক। শিহরণ জাগানো এই পর্বের এই গল্পটি তার প্রথম আখ্যান। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। শুরু হচ্ছে কলকাতায় তারানাথ, প্রথম পর্ব। বৃষ্টি বাদলা হলে আপিস পাড়ায় জনগণ বাড়ির মুখে দৌড়। সেখানে কিশোরী আর আমার অলিখিত নিয়ম আমরা শটান পৌঁছে যাই তারানাথের কাছে।
তাকে ভুলেই ছিলাম একরকম কয়েকদিন। টান টান ধারাবাহিকের চরম রোমাঞ্চের মুহূর্তে আচমকা লেখা থামিয়ে লেখক যদি বেপাত্তা হয়ে যান, বুঝলাম এতদিন সেই রকমই একটা অস্বস্তি হচ্ছিল। কিন্তু এখন সেই অভাব কাটিয়ে অস্থির পশ্চিমা বায়ুর সঙ্গে তারানাথ হুড়মুড়িয়ে ফিরে এল। মঠ লেনে পৌঁছানোর আগেই এলোমেলো হাওয়ার ঝাপটা শুরু হয়ে গেল। ট্রামের জানলা লাগে না ঠিক করে। সমুদ্র তটের ঢেউ ভাঙা বাতাসের মতো গুঁড়ো গুঁড়ো বৃষ্টি অল্প ভিজিয়ে দিয়ে যাচ্ছে। শেষ বিদ্যুতের আলো ঝলকানোর পর 3 গুনতেই প্রবল বজ্রপাতের আওয়াজ। ভাবলাম এই রে বিপদ হলো, আজ ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি। ঝড় এদিকে নিতান্তই ঘাড়ের ওপর। এক রোগা দোকানি পতপত করে ওড়া ত্রিপল কোনো মতে টেনে বাঁধার নিষ্ফল চেষ্টা চালাচ্ছে। সন্দেহ হলো হাওয়ার দাপট আর একটু বাড়লে ত্রিপলের সঙ্গে দোকানি নিজেই না উড়ে যায়। ট্রাম থেকে নেমে মোড়ানো অমৃত বাজারটা দিয়ে কোনো রকমে ধুলোবালির থেকে চোখ আড়াল করে দেখি কিশোরী মঠ লেনের মোড়ের দোকান থেকে একটা পাসিং শো এর টিন কিনছে। সে আমার আগেই হাজির। সদ্য মাইনে হয়েছে, এই সময় সিগারেটের সম্পূর্ণ টিন কেনার ধৃষ্টতা আমরা দেখাই। এরপর থেকে শুধুই খুচরো আর এই আক্ষেপ যে মাইনেটা কেন সপ্তাহে সপ্তাহে পাই না। তাহলে মাস কাবারের চাপটাও 4 ভাগ হয়ে কিছুটা আকাল কমতো। কিশোরীকে বললাম, চলো হে পা চালাই, আর ছাতা আনিনি, বৃষ্টি এসে পড়লে আর গল্প শোনা হবে না। তারানাথকে ঠিক কোন সময় সিগারেট উৎকোচ দিতে হয় কিশোরী নাকি তা রপ্ত করেছে। তার কথা অনুযায়ী বেশি তাড়াতাড়ি সিগারেট বার করে ফেললে গল্প বলার স্পৃহা তৈরি নাও হতে পারে, আবার অতিরিক্ত দেরি করলে সেই ইচ্ছে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। আচার বিধি মেনে সঠিক মুহূর্তে সিগারেট নিবেদন করা নাকি একরকম গল্প মানত করার মতো। এই পরীক্ষালব্ধ উপায়ে কিশোরী দেখেছে সাফল্য নাকি অবধারিত। দ্রুত পা চালিয়ে তারানাথের বাড়ির দরজা পর্যন্ত তার এই ব্যাখ্যা শুনছিলাম। বললাম, আর কারো না পারলেও ঠাকুর মশাইয়ের বশীকরণটা তো তুমিই শিখলে দেখছি। হ্যাঁ, কিশোরী সেন এক হাতে ধুতি আঁকড়ে অন্য হাতে পাসিং শো এর টিনটা দেখিয়ে মৃদু হেসে বলল, দ্রব্যগুণ। দ্রব্যগুণ নয়, আমরা না এলে তারানাথেরও ভালো লাগে না। গল্প এমনই জিনিস, তা না বলায় আনন্দ কোথায়, বরং বিলিয়ে দিলেই বাড়ে। আবার তারানাথ অতটাও মিশুকে নয় যে যাকে তাকে ডেকে গল্প শোনাবে। তার আবার নিবিষ্ট শ্রোতা দরকার। তারানাথের মেয়ে চারি বাপের বাড়ি ফিরেছে কয়েকদিন হলো। সে জানলাগুলো লাগিয়ে দিয়ে গেছে একটু আগে। এখন হাওয়ার আস্ফালনে সেগুলো ঢকঢক করছে। মেঘের গুড়গুড় গর্জন কোনো বেঁধে রাখা দৈত্যের হতাশ দীর্ঘশ্বাসের মতো। যে হ্যারিকেনটা রেখে গেছে চারি, তাতে আলো হওয়ার চেয়ে ফাঁকে ফাঁকে অন্ধকার জমাট বাঁধছে বেশি। চা আর সর্ষের তেল দিয়ে জবজবে করে মেখে মুড়িও রেখে গেছে কাঁচা লঙ্কা গেঁথে। দূরদৃষ্টির নজির রেখে আজ ট্রামে ওঠার আগেই অফিস পাড়া থেকে ফুলুরি কিনে নিয়েছিলাম। অর্থাৎ জমাটি গল্পের আবহ সম্পূর্ণই তৈরি। কিশোরী আমাদের মনস্কামনা পূরণের সেই মোক্ষম নৈবেদ্য পাসিং শো এর আনকোরা টিনটা হাসি মুখে এগিয়ে দিতেই অন্য মনস্কভাবে একটা সিগারেট তুলে নিল তারানাথ। তারপর এলোমেলো হাওয়া আড়াল করে সেটাকে জেলে মুঠোয় সেটা কলকের মতো ধরে প্রসন্ন গলায় বলল, তোমাদের পাল্লায় পড়ে একটু মুখ বদল খারাপ লাগে না? এবার অপেক্ষা। তারানাথের যদি দয়া হয় তাহলে মনস্কামনা পূর্ণ হয়। লম্বা টান দিয়ে তৃপ্তির সঙ্গে ধোঁয়া ছেড়ে পাক খাওয়া সেই ধূসরপুঞ্জের দিকে তাকিয়ে তারানাথ বলল, কলকাতার কথা তোমাদের সেভাবে কোনোদিন বলা হয়নি, অথচ এখানেই কিন্তু আমার জীবনের সিংহভাগ কাটলো।
আসলে কি জানো, এখানে যেমন আমার উত্থান তেমন পতনও। সব তো আর সুখের স্মৃতি নয়। তবে এরকম দিনগুলোয় মনের আনাজ কানাজ ছেড়ে বেরিয়ে অতীতের চরিত্ররা সামনে এসে দাঁড়ায়। এই শহরেও কি কম আশ্চর্য দেখলাম। সেসব ঘটনা তোমরা শুনলে শিউরে উঠবে। আমি যখন কলকাতায় আসি যুদ্ধের ঠিক আগে আগে, সবাই বলছে বটে একটা বড় যুদ্ধ আসছে এবার, কিন্তু তার আঁচ তখনও দৈনিক জীবনে পড়েনি, চাল ডাল আকরা হয়নি। ভাগ্যক্রমে সেই সময় হঠাৎই আমার বেশ পসাদ জমে গেল। বাইরের ওই ভাঙা বোর্ডখানা দেখে আজ ভাববে বুড়ো খামোখা বড়াই করছে, তা নয়। যুদ্ধের আশঙ্কায় শেয়ার বাজারে মন্দা চলছিলই, তার মধ্যে বড় বাজারের এক মারোয়াড়ি মুনাফার প্রলোভনে কিছু 2 নম্বরী কোম্পানির কাগজ কিনে ফেলে ভয়ানক আতান্তরে পড়েছিল। তাকে অব্যর্থ প্রতিকার দিয়ে তখন নাম কিনেছি সদ্য। এসব খবর লোকেদের মুখে মুখে ছড়ায় জানো তো। কিছুদিনের মধ্যেই বাড়ির সামনে লাইন লেগে গেল। কেউ বলে রেসের ঘোড়ার নাম বলে দিন, কেউ বলে আপিসের ওপরওয়ালাকে বশীকরণ না করলেই নয়, কারোর হয়তো বউ পালিয়েছে। যার সঙ্গে পালিয়েছে তার নামে একটা উচাটন অভিচার সম্পন্ন করা একান্তই আবশ্যিক হয়ে পড়েছে। অনেককেই হাত জোড় করে ফেরত পাঠাই ওসব নিম্ন শ্রেণীর জাদু করি না বলে, কিন্তু লোক কি তাতে কমে? যত না বলি, আমার নির্লিপ্ততায় মানুষের বিশ্বাস আরো পাকা হয় যে আমি প্রকৃত সাধক। এমন অবস্থা হলো, শেষে বেঞ্চি ভাবলাম, চিরকুট দেয়া শুরু করলাম। যাই হোক, একদিন এরকমই ঘোর দুর্যোগ। একা বসে আছি, বৃষ্টিতে কারো দেখা নেই। দেখি আমার এক পুরনো মক্কেল মহেশ্বর আঢ্য ভিজে চুপচুপে হয়ে এসে হাজির। ছাতা একটা রয়েছে বটে, কিন্তু এলো পাথাড়ি ঝাপটায় তাতে আর যাই হোক বৃষ্টি আটকায়নি। একটা শুকনো গামছা হাতে ধরিয়ে একটু বিস্মিত হয়েই বললাম, এই বৃষ্টি বাদলার মধ্যে যে মহেশ, সব কুশল তো? কুশল নিশ্চয়ই নয়, শুধুমাত্র কুষ্ঠি বিচার করাতে দুর্যোগের মধ্যে আর আমাকে কার মনে পড়ে? এই যেমন তোমরা, এই বুড়োকে তো একটিবারও মনে পড়ে না রোদ উঠলে। অন্য সময় বায়োস্কোপ দেখো বোধ হয় আমাদের জন্য। কথাটা খুব ভুল নয় যে তারানাথের খোঁজ নেওয়ার কথা সূর্যালোকিত দিন হলে সেভাবে মনে পড়ে না। তার অনুযোগ সঙ্গত। সেই একই স্বার্থে বেগতিক দেখলাম গল্প শুরু হতে না হতেই তারানাথের অভিমানে কথা ঘুরে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দেওয়ায়। পাছে কথায় কথা বাড়ে, তাই তাড়াতাড়ি বললাম, আমরা কি আর বায়োস্কোপে যাবার মতো মুক্ত পুরুষ? অন্যান্য দিন চলে যায় সাংসারিক হিসেব করতে। আর তাছাড়া আপনার জীবন কাহিনীর পাশে ওসব বায়োস্কোপের বানানো গল্প নিতান্তই ফিকে হয়ে যায়। যদিও বললাম, আদতে গত সপ্তাহেই বায়োস্কোপে শরৎবাবুর পরিণীতা দেখতে গিয়েছিলাম। তবে উত্তরের সবটাই ভাঁওতা নয়, একেবারেই সুবিধের লাগেনি। কোথায় বই আর কোথায় তার বায়োস্কোপ। আমার মন জোগানো কথায় অবশ্য সম্পূর্ণ অখুশি হলো না তারানাথ। যা আশঙ্কা করেছিলাম তা ব্যর্থ করে আবার গল্প বলায় মন দিল। মহেশ্বর আঢ্যর সম্পত্তির পরিমাণ অঢেল হলেও কিছুদিন রামবাগানের এক জনৈকা হরিমতি দাসীর মোহে আচ্ছন্ন হয়ে তার থিয়েটার দলে বেশ খানিক টাকা ঢেলে ফেলেছিল। তবুও ঠিক ছিল, কিন্তু শরিকি মোকদ্দমা এরপর বিস্তর অর্থনাশও হতে শুরু করে। আমার কাছে সে আসে এই সময়। কার গুণে বলতে পারবো না, আমার হাত যশে নাকি হয়তো নিছকই কপালের ফেরে সত্যি মহেশ্বরের ভাগ্য ফিরল এবং ব্যবসায় লাভ হতে শুরু করলো। ফলে সব ব্যাপারেই তার সম্পূর্ণ ভরসার জায়গা হয়ে উঠলাম আমি। এই মহেশের কথা আরেকদিন বলবো তোমাদের, মনে করিও এই গল্প তার ব্যাপারে নয়। যাই হোক, মহেশ্বর গা মুছে খানিক ধাতস্থ হয়েছিল। বলল, একটা আর্জি নিয়ে এলুম ঠাকুরমশাই,
আপনাকে কিভাবে অনুরোধটুকু করব বুঝতে পারছিলুম না। আপনি কিন্তু ফেলতে পারবেন না কর্তা। আমার এক বন্ধুর মহা বিপদ। যা হয়েছে শুনলে আপনি বুঝবেন এ ঘটনা লৌকিক হতেই পারে না। আমার বন্ধুকে বললুম আপনার কথা, বললুম যে আপনাকে না নিয়ে এলে এই ঘটনার সমাধান সম্ভবই নয়। তা সে ওসব বিশ্বাস করবে কেন? দৈবে তার কোনো ভরসাই নেই। আমি কত বুঝিয়ে বললুম এই সংকট এভাবে কাটার নয়। সে শোনার পাত্র নয়। তার কাছে আমরা কাগা বগা মানুষ। সে এদিকে অনেক পাশ দিয়েছে, এখন ছাত্র পড়ায়। আপনাকে যেতে বলতেও কোনঠাই হচ্ছে। হতছাড়াটা কি বলতে কি বলে বসবে, আপনার মান রাখতে পারবে কি না। মানিগুনি জনের সম্মান করলো কোথায় সে এই জীবনে? সবকিছুতে বচসা করার বাজে অভ্যেস আসলে। এটা মিছে কথা, ওটা সংস্কার, সেটা হয় না। একে বচন বাগিস, তাই ভীষণ এড়ে। মহেশ্বরের কথার গোছ কম, সহজেই প্রসঙ্গান্তরে যেতে থাকে। শব্দগুলো শুনে নিজের মতো গুছিয়ে নিতে হয়। ধৈর্য ধরে শুনছিলাম। বললাম, একটু কি হয়েছে সেটা প্রথম থেকে গুছিয়ে বলো মহেশ, নাহলে বুঝবো না। বলছি, আমার এক বন্ধু কমলকৃষ্ণ ঘোষ। রবিবারের অলস দুপুর কাটাচ্ছিলাম খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে। আকাশে শ্রাবণের মেঘের ঘন ঘটা। মেঘ রাশির ওপর মেঘ রাশি জমে অন্ধকার করে এসেছে। ভর দুপুরেও মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে। হাতে তেমন কাজ নেই। কাব্য উপন্যাস সব টেবিলের এক কোণায় তুলে রেখেছি। এমন আবহাওয়ায় বিদেশি ম্যাগাজিন মানায় না, তাই কাছে কয়েকটা থাকলে ওদিকে ফিরে তাকাতেও মন করছে না। স্ত্রীর সাথে বিহাগ বসন্ত নিয়ে আলোচনাও চলতে পারে না, কারণ সে প্রীতি অনেক দিন আগেই দূর হয়েছে আমাদের মধ্যে থেকে। অনেক দিন পর এই অসময়ে দরজায় কড়া নড়ে উঠল। দরজা খুলে দেখলাম এবং যার পর নাই অবাকই হলাম। বহুদিন পর কিশোরী এসেছে আমাদের বাড়িতে। তবে বৃষ্টি এখনো না নামায় তার ধুতি কলঙ্ক লাগার হাত থেকে বেঁচে গেছে। আমায় দেখেই একেবারে হায় হায় করে উঠল। ধর্মতলার মোড়ে পাক্কা 2 বার চক্কর লাগিয়ে তোমার বাড়িতে এসেছি। নির্ঘাত ভেবেছিলাম আজ তোমায় মটলেনের আশেপাশে পাওয়া যাবে, কিন্তু না, তো ঘরে বসে আছো। বলি, এমন সুন্দর দিনটা মাটি করতে চাও নাকি? চারপাশে লোক যেভাবে মুড়ি মুড়কির মতো মরছে, তাতে ঘরে বসে একটা দিন মাটি করার কোনো মানেই হয় না। অন্ধকার ঘরে বন্দি হয়ে কলঙ্কময় মৃত্যু চাও নাকি তুমি? কিশোরীর কাছ থেকে এহেন লেকচার কিছু নতুন বটে। জিজ্ঞাসা করলাম, বিদেশি কিছু ট্রাভেল ম্যাগাজিনের গ্রাহক হয়েছ নাকি? সে আমার দিকে এমন করে তাকালো যেন এসব কথা বেরিয়ে আসছে একেবারে তার আত্মার ভেতর থেকে। সুতরাং আর সময়ের অপচয় করা চলে না। একটা জামা গলিয়ে বেরিয়ে পড়লাম। ঠিক মটলেনের মুখে আসতেই বৃষ্টি এলো তেড়ে। হাতে ছাতা ছিলই। ঠাকুরমশাইয়ের দক্ষিণা, পাসিং শো আর তেলে ভাজা নিয়ে জব্বর পা চালানো হলো। দরজায় টোকা দিতে দরজাটা খুলে একপাশে সরে গেল চারি। অনেক দিন পর বাইরের আলো থেকে এই অন্ধকার ঘরটার মধ্যে এসে আমাদের চোখের সামনে উন্মুক্ত হয়ে গেল একটা বিরাট বৈচিত্র্যময় জগতের উদ্ভাসিত আলোকপথ। ঘরের মেঝেতে বসে রয়েছেন ঠাকুরমশাই। কিশোরী অনেকদিন উদ্ভট, গল্প, গাঁজাখড়ি এইসব আর বলে না, তবে সুযোগ পেলেই ফোড়ন কাটতেও ছাড়ে না। ঠাকুরমশাইয়ের সামনে গিয়ে বসলাম আমরা। এবারে বেশ কিছুদিন আসা হয়নি। তারানাথকে দেখে যত না বিরহ অনুভব হয়, তাকে একবার চোখের সামনে দেখে ফেললে বিরহ যেন দ্বিগুণ হয়ে ওঠে। এই সেদিন ঘুরে গেলেও এই বাড়ির মায়া এমনই মনে হয় যেন বহুকাল আসা হয়নি। একটা মন কেমন করতে থাকে সর্বদা। অনেক দিন ঠাকুরমশাইয়ের কণ্ঠ না শুনলে মনে হয় জীবনে কিছু একটা বাকি থেকে যাচ্ছে। সব কিছুই হচ্ছে, কিন্তু তাও কেমন একটা খালি খালি ভাব। আমাদের হাবভাব দেখে তারানাথ বললেন, এতদিন পর যখন উদয় হয়েছ,
তখন আজ একটা অন্য রকমের ঘটনা শোনাই তোমাদের। আমি নড়ে চড়ে বসলাম। তারানাথ বললেন, তোমরা যদি ভেবে থাকো যে আমি শুধুমাত্র এই 10 গজ জায়গার মধ্যেই পরিভ্রমণ করেছি তাহলে ভুল করবে। কয়েকবার এমন হয়েছে আমি হিমালয়ের পাদদেশ পর্যন্ত পৌঁছে গেছি। কিশোরী বললে, ইয়ে একেবারে হিমালয় ঠাকুরমশাই? আমি কটমট করে তাকালাম কিশোরীর দিকে। ঠাকুরমশাই গা না করেই বললেন, তা তখন কি আর পথকে পথ মনে করেছি গো? ভয় ডর কোনোদিনই ছিল না শরীরে। দুর্লঙ্ঘ টান অনুভব করেছি বিপদ আর রহস্যের। জীবন যেখানে ছুটিয়ে নিয়ে গেছি নির্দ্বিধায়। সময়টা তখন যখন বার দুয়েক এদিক ওদিক থেকে ঘরে টেনে আনার পরেও ঘরে আর কিছুতেই মন বসাতে পারলাম না। তখনকার ততদিনে আমাদের গ্রামের সবাই আমাকে একরকম ভবঘুরে সাধক বলেই ধরে নিয়েছে। যদিও লাল বস্ত্র পরে ঘুরি বটে, তবে বিশেষ সাধনার খোঁজ তখনও পাইনি। সেবার ঘর পালিয়ে এক সাধু দলের সাথে মিলে হাঁটা লাগালাম উত্তরের পথে। তখনও জানতাম না যে এই পথ কতটা ভয়ানক হতে চলেছে। এমন সময় চারি চা দিয়ে গেল, সাথে থালায় সাজিয়ে জবজবে করে শুদ্ধ ঘানির তেলে মাখা দেশি চালের মুড়ি, কাঁচা লঙ্কার গরম গরম তেলে ভাজা। চারি চলেই যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কিরে, সবগুলো যে এখানে দিয়ে গেলি, তুই খেলি না যে? আমার জন্য আলাদা করে রেখেছি কাকাবাবু। আপনারা তো অনেক এনেছেন, এগুলো সব আপনাদের জন্য। বলি সে আর অপেক্ষা করল না, ছুটে ঘরের ভিতরে চলে গেল। মনটা উসখুস করতে লাগলো গল্পের জন্য, কারণ বাইরে তখন মেঘ ভেঙে পড়ছে মনে হচ্ছে। কলকাতা শহর অসময়ই অন্ধকার হয়ে এসেছে। আমরা সবাই চায়ের কাপে চুমুক লাগিয়ে অপেক্ষা করছি, কিন্তু ঠাকুরমশাই গল্প শোনানোর বদলে চার তেলে ভাজাতেই মনোযোগ দিলেন বেশি। সুতরাং বলতে বাধ্যই হলাম, ঠাকুরমশাই, গল্পটা। তারানাথ চায়ের কাপে চুমুক লাগালেও মন বোধ হয় তার ফেলে আসা পুরনো দিনেই বিচরণ করছে। বললেন, কাহিনী বড় ভয়ানক। তোমরা চা জল খাবার শেষ করে ফেলো। অগত্যা পরস্পরের মুখ চাওয়াচাই করে আমরা গরম গরম সন্ধ্যা ভোজনেই মনোনিবেশ করলাম। কিছুক্ষণ পর ঠাকুরমশাই ওনার শেষ গ্রাসটা মুখে নিয়ে বললেন, এখন কি সময় চলছে জানো? স্বভাবতই আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করলাম আরও একবার। দিন, ক্ষণ, তিথি, নক্ষত্র এসব আমাদের মনে না থাকাই স্বাভাবিক। ঠাকুরমশাই বললেন, আজ অম্বুবাচীর শেষ দিন, মহাপুণ্যতিথি আজ। যাই হোক, যা বলছিলাম বলি। সাধুদের সাথে আমি জুটেছিলাম বীরভূম থেকে, আর গিয়ে পড়লাম একেবারে সেই সুদূর পাটালি গ্রাম। আমরা ওর মুখের দিকে চাইছে দেখে ঠাকুরমশাই নিজেই বললেন, অবাক হওয়ার কিছুই নেই। তোমরা এখন সেই জায়গাটাকে জলপাইগুড়ি নামে চেনো। তা তোমাদের তো দোষ দেওয়া যায় না, রানী পাটালির রাজত্বকাল তো কবেই ঘুচেছে। আমি যখন গিয়েছিলাম তখন সেই জায়গাকে কামতাপুর রাজ্যের অংশ বলেই ধরা হতো। তবে নিমতি জায়গাটা এখনো আছে। নিমতি ঝোড়া জলপ্রপাত ওদিকের বিখ্যাত জায়গা। তখনকার দিনে যত সব সাহেব মেমেদের আস্তানা ছিল ওই জায়গা। আমাদের গন্তব্য অবশ্য ছিল নিমতি ঝোড়ার উপরে ঘন জঙ্গলে ঢাকা এক গুহা। সেই গুহা থেকেই নাকি বয়ে এসেছে এই ঝর্ণা। তবে স্থানীয় মানুষেরাও সেখানে যেতে ভয় পায়। জঙ্গলের ভেতরে ঠিক কোথায় যে সেটার উৎস মুখ লুকোনো আছে, স্থানীয় লোকেরাও তার খোঁজ পায় না। তাছাড়া বন্য জানোয়ার আর অপদেব দেবীর ভয় তো রয়েইছে। এদিকের লোকেদের এইসব বিষয়ে বিশ্বাস প্রচুর। যেখানে এদের নাগাল পৌঁছায় না, অথবা যারা যুক্তি দিয়ে বুঝতে পারে না, তাই চাপিয়ে দেয় অপদেবতার ঘাড়ে। এভাবেই এদিকে সহস্র জনশ্রুতি গড়ে ওঠে। আমাদের দলের পাণ্ডা সাধুটি মৌনী বাবা। তার 5 জন চেলাই দল পরিচালনা করে।
দলে আমাকে নিয়ে সর্বমোট 8 জন সদস্য। বাবা শুধু ইশারা করেন, আর আমরা সবাই সেই ইশারা অনুযায়ী চলি। দীক্ষিত শিষ্যরা বাবার ইশারা বোঝেন, তারাই আমাদের চালিত করে নিয়ে এসেছেন এখানে। ঝর্ণার উপরে যে যেতে হবে সেই নিয়ে দলের মধ্যে কানাঘুষো শোনাই যাচ্ছিল। তবে তখনও কেউ নিশ্চিত নয়, কারণ বাবার আদেশ আসেনি। এখনো মনে আছে সময়টা, এমনই আষাঢ় মাস, বর্ষা প্লাবিত পাহাড়ি অরণ্য ভূভাগ। আমরা সবাই ছোট ছোট পাথরের খাঁজে আশ্রয় নিয়েছি। শুধুমাত্র সব থেকে বড় আর সব থেকে ভালো গুহাটা অধিকার করেছেন বাবাজি স্বয়ং, তার মূল 2 জন সেবকের সঙ্গে, কারণ তিনি আস্তানা গাড়ার সঙ্গে সঙ্গেই ধ্যানে বসেছেন। দলের অনেক অভিজ্ঞ লোক বলছেন এই ঝর্ণার উপরে লুকিয়ে থাকা সেই গুহায় নাকি আদি শঙ্করাচার্যের এক শিষ্য এসে অনেক কাল বাস করে গেছেন। তখন নাকি এই অঞ্চলে প্রচণ্ড জলের কষ্ট ছিল। একবার যখন সেই মহান সাধু জলকষ্টে পড়লেন, তখন মহাদেব স্বয়ং নাকি প্রকট হয়ে এই ঝর্ণার সৃষ্টি করেছিলেন। আর তাই এই ঝর্ণার জল কালের অন্ত পর্যন্ত শুকাবে না। কালের অন্ত পর্যন্ত দেখার কোনো ইচ্ছে তখন আমার ছিল না। ওই সাধু দলে থাকার আমার একটাই উদ্দেশ্য ছিল, যে ওই মৌনী বাবার কৃপা লাভ করা। এই শিষ্যদের মুখেই শুনেছিলাম যে মৌনী বাবা ধ্যানের মধ্যে মানস চক্ষে দর্শন করেছেন সেই বিশেষ স্থান যেখানে সিদ্ধি লাভ করবেন। আর সেই স্থানের উদ্দেশ্যেই তিনি সুদূর বীরভূম থেকে রোজ সকালে একটা বিশেষ দিকে আঙুল নির্দেশ করেছেন, এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা চোখ কান বুঝে চলতে থেকেছি, আর শেষ পর্যন্ত এসে উপস্থিত হয়েছি এখানে। দলের অভিজ্ঞ শিষ্যরা বলেছে এই সেই স্থান। তবে অনেককে বলতে শোনা যায়, শঙ্করাচার্যের সেই শিষ্য যখন ধরাধাম থেকে তার লীলা শেষ করে পৃথিবী ত্যাগ করে নিত্যধামের উদ্দেশ্যে গমন করেন, তখন নাকি তার সেই রহস্যাবৃত ধ্যানকক্ষ মন্ত্র বলে তিনি লুকিয়ে রেখে যান। এতকাল কেউ তার সন্ধান পায়নি। এর আগে যত যোগী সন্ত এর সন্ধানে এসেছে, তারা নাকি গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে হয় পাগল হয়েছে, না হয় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তাদের। এই জনশ্রুতি এখানে লোকেও মেনে চলে, তাই তারা কোনো বিশেষ তিথি ছাড়া এই জায়গায় পা রাখে না। তবে সকলের বিশ্বাস আছে মৌনী বাবার সাধনার উপর। উনি 10 বছরেরও বেশি সময় ধরে নিজের বাক শক্তিকে নিয়ন্ত্রণ করে সাধনা শক্তিতে পরিবর্তিত করেছেন। রাতটা এখনো আমার স্পষ্ট মনে আছে। সে রাত ভুলবার নয়। এমনিতে সব ঠিকই ছিল। হঠাৎ কোথা থেকে আকাশ বাতাস কাঁপিয়ে, জঙ্গল কাঁপিয়ে এলো ঘনঘোর প্লাবন, যেন মেঘ ভেঙে পড়ল। সেই কনকনে ঠান্ডাতেও শরীরে আমাদের অঙ্গবস্ত্রের নিতান্তই অভাব। সবাই একেবারে জমে গেলাম ঠান্ডায়। ছাদওয়ালা এক একটা ছোট ছোট পাথরের ফাটলে আমরা 3-4 জন করে গুঁতোগুঁতি করে আছি। নিজেদের শরীরের উষ্ণতাটুকু অনুভব করতে পারছি না, এমন ভীষণ ঠান্ডা, প্রাণ যেন বেরিয়ে যাবে। এদিকে সামনে ভয়ানক অন্ধকার আর উন্মত্ত দানবের মতো হাওয়ার তাণ্ডব। হাত 10 দূরে আকাশ থেকে ঝাঁপিয়ে নামছে জলপ্রপাত। সেই ভয়ানক রাতে উন্মত্ত জলপ্রপাতের গর্জন যেন অজানা অন্য লোকের কোনো হিংস্র দৈত্যের পৈশাচিক উন্মত্ততা বলে ভ্রম হয়। এক হিমেল শিহরণ জাগায় শির দাঁড়ায়। আমার শুধু একটাই কথা মনে হয়, আমরা যুবক লোক, আমরা যদি এই অবস্থায় জমে যাই, তাহলে বৃদ্ধ মৌনী বাবা কিভাবে বেঁচে রয়েছেন? কথা